নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা বড় হার, লজ্জার হার, কিন্তু একটা ভালো হার। মানে এরকম লজ্জার হার কি করে ভালো হতে পারে এটা তোমরা ভাবতেই পারো। ভালো একদিক থেকেই, সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের এই গাধা টিম ম্যানেজমেন্টকে হয়তো আর দেখতে হবে না। কি জাতা টিম ম্যানেজমেন্ট! মানে কলকাতা নাইট রাইডার্স হয়তো আইপিএল পয়েন্টস টেবিলে 8 নম্বরে শেষ করছে, 10-এ শেষ করছে না। তবে এই মরসুমের সব থেকে জঘন্য টিম ম্যানেজমেন্ট যদি কোনো টিমের থেকে থাকে সেটা কলকাতা নাইট রাইডার্স। 10 নম্বরে শেষ করা চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্টও এর থেকে অনেক ভালো, যারা লাস্টের দিকে এসে উর্ভিল প্যাটেল, আয়ুষ মাত্রে, ডিওয়েল ব্রেভিসের মতো প্লেয়ারদেরকে এনেছে, তাদেরকে ট্রাই করেছে, পরের বছরের জন্য ভাবনা চিন্তা করে রেখেছে। আর শুধু সিএসকে কেন, কলকাতা ছাড়া বাকি যে কটা টিম যখন ছিটকে গিয়েছে তারা ইয়ংস্টারদের সুযোগ দিয়েছে বা ভবিষ্যতের প্ল্যানিং করার চেষ্টা করেছে। তবে এই গাধা টিম ম্যানেজমেন্ট কিন্তু আবারও একটা ম্যাচ, যেই ম্যাচটার কোনো গুরুত্বই নেই, যেই ম্যাচটা নিয়ে কেউ এক্সাইটেডই নেই। মানে আমার তো তুলনামূলক এই ম্যাচটা নিয়ে কোনো এক্সাইটমেন্ট ছিলই না। যদি 1%ও থেকে থাকে সেটা টসের পর শেষ হয়ে গিয়েছিল। কারণ দেখো, যদি কোনো ইয়ং প্লেয়ারকে সুযোগ দিত, তাদের সুযোগ দিয়ে হারতো, লুবনীতের মতো প্লেয়ারকে সুযোগ দিত, দিয়ে হারতো, কিছু মনে হতো না। মানে এখনও কিছু মনে হচ্ছে না, বাট রাগটা বেশি ধরছে। কারণ ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাতে এসেও ভাই এরা ফিউচারের জন্য কিছু করে গেল না। যে লুবনীতকে একটা ম্যাচ দিয়েও যদি অ্যাটলিস্ট দেখে নেওয়া যেত সে এই স্টেজে কীরকম করছে, একটা ম্যাচ দিয়ে হয়তো জাজ করা যেত না, বাট ট্রাই তো করা যেত। মানে তারপরও সেই কুইন্টন ডিকককে সুযোগ দিল, কুইন্টন ডিকক একদম মুখের উপর একটা থাপ্পড় মারলো। 13টা বল খেললো, 9 রান করলো, 279 চেস করতে নেবে ভাই, কি অবস্থা। এবং কুইন্টন ডিকক প্রথম 12টা বলে মারারই চেষ্টা করেনি পাওয়ার প্লেতে, একটা ফুলটস বল পেয়ে মারতে গেল, তাতে ক্যাচ আউট হয়ে গেল। মানে এই জায়গাতে এসে কুইন্টন ডিকক কি চেষ্টা করেছিল, যদি একটু ধরে ধরে লাস্ট অব্দি একটা 50-60 রানের ইনিংস খেলে দিই, পরের বছর আমরা রিটার্ন হতে বা দল পেতে সুবিধা হবে। তার সঙ্গে অঙ্ক্রিস রঘুবংশী, তার মতো প্লেয়ারকে ওপেনার হিসেবে ট্রাই করা যেত এই ম্যাচে, সেটাও করলো না। ইয়ান বিশপ, সে ক্রিকেট ভালোবাসে, সে জানে অঙ্ক্রিস রঘুবংশী তোমার টপ অর্ডার ব্যাটসম্যান। এবং আজকে টসের সময় অজিঙ্ক্য রাহানেকে জিজ্ঞেসও করলো, অঙ্ক্রিস রঘুবংশী তো নিজের ঠিকঠাক পজিশনে খেলছে না, তাকে নিয়ে কি ভাবনা চিন্তা? রাহানে বলছে না, সে 4 নম্বরে খেলছে, ভালো করছে, টপ অর্ডার ব্যাটসম্যান হয়েও 4 নম্বরে মানিয়ে নিয়েছে, এটা খুব ভালো ব্যাপার। মানে ইয়ান বিশপ হয়তো শুনতে চাইছিল যে আজকের ম্যাচে অ্যাটলিস্ট অঙ্ক্রিস রঘুবংশী ওপেন করবে, যখন কলকাতায় ছিটকে গিয়েছে। সেও হতাশ হয়ে গেল রাহানের ওই টাইপের বক্তব্য শুনে। এবং তারই সঙ্গে সঙ্গে ভাই ভেঙ্কটেশ আয়ারকে এই ম্যানেজমেন্ট 24 কোটি টাকা দিয়ে কেনে, বাট তার উপর লাস্টের দিকে এসে ভরসাই দেখাতে পারলো না। একদম লাস্ট ম্যাচ যখন দল ছিটকে গিয়েছে তখনও তাকে আর সুযোগ দিল না। যদি ভেঙ্কটেশ আয়ারের উপর এতই কম ভরসা থাকে তাহলে তাকে অত টাকা দিয়ে নেওয়ার কি ছিল ভাই? মানে এত প্রশ্নের উত্তর নেই। সব থেকে বড় কথা, এই ম্যাচে কেন লুবনীতকে সুযোগ দিল না? 3টে বিদেশি নিয়ে নয় শুরু করতো, ডিককের জায়গাতে লুবনীতকে তো খেলানোই যেত আজকের ম্যাচে। কিন্তু যেই টিম ম্যানেজমেন্ট, যেই কোচ, যেই ক্যাপ্টেন পরের বছর এই দলের সঙ্গে যুক্ত থাকবে কিনা সেই ব্যাপারে তারা নিজেরা শিওর না, যাদের নিজেদের ভবিষ্যৎ কী হবে সেটাই তারা জানে না, তারা কি করে কলকাতার ফিউচার নিয়ে ভাববে? আর এই মনোভাবের জন্য এদের সবাইকে বার করে দাও। দরকার নেই ভাই, রাহানেকে রাখলেও ক্যাপ্টেন হিসেবে কোনোভাবেই রাখার দরকার নেই। এটা ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সিজন কলকাতা নাইট রাইডার্সের হিস্ট্রিতে। মানে এই সিজন থেকে কোনো পজিটিভ নেই, কিছু পাওয়ার নেই এই মরসুম থেকে, যেটা নিয়ে কলকাতা নাইট রাইডার্স পরের বছরের আগে ভাবতে পারে যে আমরা এই পজিটিভ ব্যাপারটা এই মরসুম থেকে পেয়েছি। নাথিং, জিরো, বিগ জিরো এই মরসুম থেকে কলকাতা নাইট রাইডার্সের পাওনার কথা যদি আমরা বলি। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে টোটাল হোপলেস আর কি টিম। এই টিমটা এই আজকের যে পিচে খেলা হচ্ছিল যথেষ্ট ভালো পিচ ছিল, এবং তারপরও ওপেনাররা ভালো শুরু না দিতে পারে। আবারও অবভিয়াসলি বলতে পারো সুনীল নারায়ণ কিছুটা ভালো ইনিংস খেলেছে, সব থেকে বেস্ট ইনিংস ওটাই বলতে পারো। কিন্তু তারপরও যে তোমার আজকের ম্যাচ ওয়াইজ ওর থেকেও বেশি স্ট্রাইক রেটে রান করা দরকার ছিল। এবার নারায়ণ ওখানে কি করবে? সুনীল নারায়ণকে ধন্যবাদ দাও যে তোমার দলের হয়ে খেলে বলে তুমি লাস্টে শেষ করো না। আজকের ম্যাচেও লজ্জার জায়গাতে পৌঁছৌনি, 300 রান করেনি এসআরএইচ। তার মেন কারণ সুনীল নারায়ণ গুরুত্বপূর্ণ সময় অভিষেক শর্মাকে আউট করে, পরে এসে ট্রাভিস হেডকে আউট করে। ওই দুটো উইকেট না নিলে 300 করে দিত আজকে হায়দ্রাবাদ। বৈভব আরোরা লাস্টের দিকে ভালো বোলিং করেছে, আজকে আরোরার বোলিংটা তুলনামূলক বেটার ছিল, বাট ভরুণ চক্রবর্তী কি গার্বেজ বোলিং করছিল। আমি জানি না ভরুণের কি হয়েছে, শর্ট পিচ বোলিং করে গেল, ইজিলি মারতে দিচ্ছিল হেনরিক ক্লাসেনকে। হেনরিক ক্লাসেনও দুরন্ত ব্যাটিং করলো, 37 বলে 100 করলো, 35 বলেও করতে পারতো। ঈশান কিষান 20 বলে 29 একটু নেগেটিভ ইনিংস না খেললে আজকে লজ্জার ব্যাপার হতেই পারতো, 300 করে দিতেই পারতো আজকে হায়দ্রাবাদ। প্লাস সুনীল নারায়ণ এবং বৈভব আরোরা লাস্টের দিকে কিছুটা ম্যানেজ করে দিয়েছে, যেগুলোর জন্য কলকাতা নাইট রাইডার্স কিছুটা লাকি গিয়েছে, নয়তো আজকে 300 হয়ে যেত। আর আশা করি এরকম হিউমিলিয়েশনের পর যদি অজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন থাকে তাহলে আর কিছু বলার নেই।
আর রাহানে ব্যাট হাতে পাওয়ার প্লেতে ভালো ব্যাট অবশ্যই করেছে, পাওয়ার প্লের পর কিছুটা খারাপ খেলেছে, কিন্তু ক্যাপ্টেন্সি অতীব সাধারণ হয়েছে। আজকের ম্যাচেও যেই জায়গাতে ফিল্ডার রাখার দরকার সেখানে ফিল্ডারই নেই, যেখানেই মারছে দেখছে সেখানেই চার হচ্ছে, কোনো ফিল্ডার নেই। কোন ব্যাটসম্যান কোথায় মারছে, কোথায় ফিল্ডার রাখলে তাকে আউট করার সুবিধা হবে সেই সব নিয়ে কোনো প্ল্যানিং নেই। হেনরিক ক্লাসেন দেখছি প্রায় বেশিরভাগই স্ট্রেট শট মারছে, তো সেখানে তারপরেও সোজা যদি একটা ফিল্ডার রাখতে হয়তো কিছুটা লাভের লাভ হতে পারতো হেনরিক ক্লাসেনের এগেনস্টে। না, কোনো রকম প্ল্যানিং নেই, মানে ক্যাপ্টেনেরও কোনো প্ল্যানিং নেই। যখন স্ট্র্যাটেজিক টাইম আউটে আসছে, ব্রাভো একদিকে আলাদা হয়ে দাঁড়িয়ে আছে, তোমার চন্দ্রকান্ত পণ্ডিত আর রাহানে কথা বলছে, মানে ব্রাভোর এই টিমে আদৌ কোনো ইনপুট আছে কিনা সেটা আমি শিওর না। থাকুক বা না থাকুক তাকেও বাদ দাও, চন্দ্রকান্ত পণ্ডিতকেও বাদ দাও, রাহানেকে ব্যাটসম্যান হিসেবে রাখলে তাও রাখা যেতে পারে, ক্যাপ্টেন হিসেবে তো একদমই রাখা উচিত না। টোটালি নতুনভাবে প্ল্যানিং করতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। বিশেষ করে এই যে লাস্ট ম্যাচে যেটা করলো, যে এইভাবে ছিটকে যাওয়ার পরও একটা তোমার ইয়ংস্টারকে সুযোগ দিল না, এটার জন্য অ্যাটলিস্ট এই ম্যানেজমেন্টের কাউকে, ভাই এই যারা মানে টিম বানিয়েছে তাদের কাউকে এই টিমের সঙ্গে রাখা উচিত না। আর কলকাতা নাইট রাইডার্সের এই হারটার ফলে যেটা হলো সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স শেষ করবে কিন্তু পয়েন্টস টেবিলের 8 নম্বর স্থানে, একদম নিচের দিকে। যদি কলকাতা আজকে জিততো, কোনোভাবে তোমার 5-6 শেষ করতো, সেখানে এত জঘন্য একটা মরশুম যাওয়ার পরও এই টাইপের মন্তব্য আসতো আমরা আনলাকি ছিলাম। অলরেডি কালকে ভেঙ্কটেশ আয়ার বলেছে আমরা কিছুটা আনলাকি গিয়েছে এই মরশুম, তাই এই জায়গাতে। তার আগে ভেঙ্কি মাইশোর বলেছে একটা ম্যাচ বৃষ্টিতে ক্যান্সেল হয়ে গেল, নয়তো আমরা প্লে অফসে উঠে যেতে পারতাম, কী সব আশা। আর সেই জায়গাতে 8-এ শেষ করা, তার এই এক্সকিউজগুলো অ্যাটলিস্ট কেউ দিতে পারবে না। যারা যারা দায়ী তাদেরকে দায়ী করা যাবে, যে এই ভেঙ্কি মাইশোর অকশান টেবিলে বসেছিল, তার একটা বড় ভূমিকা আছে কলকাতার এই খারাপ দল বানানোর জন্য। তার সঙ্গে চন্দ্রকান্ত পণ্ডিত, ডোয়েন ব্রাভো, ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে এবং সব মিলিয়ে টোটাল থিঙ্ক ট্যাঙ্ক, তাদেরকে কিন্তু কলকাতার এই খারাপ মরশুমের জন্য দায়ী করা যেতে পারে। অলরেডি আমরা করে আসছি। আর আজকে লাস্ট ম্যাচে এটাও প্রমাণ করে দিল যে তারা ওর্স্ট ম্যানেজমেন্ট, সব থেকে খারাপ ম্যানেজমেন্ট, যখন তারা মানে কোনো নতুন প্লেয়ারকে ট্রাই করলো না। লুবনিতের মতো প্লেয়ারকে স্কাউট করেছিল, একটা ম্যাচেও সুযোগ দিল না। কিচ্ছু বলার নেই ভাই, মানে সত্যি এই ম্যানেজমেন্টকে যত গালাগালি দিই না কেন সেটা কম দেওয়া হবে। যেখানে চেন্নাই এরকম ইয়ংস্টারদের সুযোগ দিচ্ছে, সেখানে চেন্নাই দলে যে ছিল তাকে তোমার মেন্টর করে নিয়ে এসেছে, চেন্নাই দলে যে ছিল তাকে ক্যাপ্টেন করে নিয়ে এসেছে, ফলে বুড়োরা বেশি সুযোগ পাবে, এটা হওয়াটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল হয়তো। একটা জঘন্য মরশুম কলকাতা শেষ করলো। না এই মরশুমে কলকাতার তরফ থেকে আমরা কোনো ভালো ক্রিকেট দেখেছি, না এই দলটাই ভাইব ছিল কিছু যে না এই প্লেয়ারটা এই করে দেবে। আঙ্ক্রিস রঘুবংশী, তার জন্য কিছুটা আর কি মজা পেয়েছি। বাকি রিঙ্কু সিং একটু হতাশ করেছে এই মরশুমে। আজকের ম্যাচও কলকাতা আর কি যখন সেকেন্ড ব্যাটিং করতে হলো, তখন আঙ্ক্রিস রঘুবংশী আর রিঙ্কু সিংয়ের ব্যাটিংটার জন্যই এক্সাইটমেন্ট ছিল, আর কিছু দেখার ছিল না। দুজনেই সেরকম রান করতে পারলো না। তবে একদম লাস্টে যেতে যেতে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে হর্ষিত রানার ব্যাট থেকে কিছুটা রান। আমাকে অনেকেই বলে তুমি হর্ষিত রানাকে কীভাবে অলরাউন্ডার বলতে পারো, এবং আমি কয়েকদিন আগে ঠিক করেছিলাম হর্ষিতকে আর অলরাউন্ডার বলবো না, কারণ তার ব্যাট থেকে আমরা কিছুই দেখিনি। তবে ফাইনালি আজকে একটু হর্ষিতের ব্যাট থেকে রান দেখলাম। 21 বলে 34 রান করে, 2টো 4 মারে, 3টা 6 মারে, অনেক ব্যাটসম্যানের থেকে ভালো হিটিং করেছে আজকে। এবং মনীষ পান্ডেও 23 বলে 37 করে। মনীষ পান্ডেকেও রান করতে দেখলে ভালোই লাগে। রমনদীপ সিংও 2টো 6 মারে পরের দিকে, বাট বড় ইনিংস কিন্তু রমনদীপের ব্যাট থেকেও আসেনি। রমনদীপও কিন্তু এই মরশুমে টোটাল একদম ফ্লপ গিয়েছে। তবে তারপরও প্লেয়াররা হয়তো সেই ফর্মে কন্টিনিউ করতে পারেনি, বাট এই ম্যানেজমেন্ট এই দলটার এই জায়গায় থাকার জন্য দায়ী। এবং কি বলবো ভাই, ম্যানেজমেন্টকে নিয়ে আর কি বলবো, এতদিন ধরে বলেই এসেছি, আজকে সেটা ফ্রাস্ট্রেশন আরও বেড়ে গেল যে টাইপের সিদ্ধান্ত নিল সেটা দেখে। বাট সানরাইজার্স হায়দ্রাবাদ তারা কিন্তু শেষটা খুব ভালো করলো। লাস্ট 4টে ম্যাচে তারা ভালো ক্রিকেট খেলেছে এবং ভালোভাবে শেষ করলো। যেই হায়দ্রাবাদকে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ইজিলি হারিয়ে দিত, যাদেরকে দেখে অন্য টিমেরা ভয় পেলেও কে আর ভয় পেত না, সেই হায়দ্রাবাদ কিন্তু ফাইনালি কলকাতা নাইট রাইডার্সকে মারলো। এবং প্যাট কামিন্স অ্যাকচুয়ালি ট্রু কেকেআর ব্লাড। এমন একটা সময় প্যাট কামিন্সের দল কেকেআরকে মেরেছে, যেই মারাটা কিন্তু পরের বছর কলকাতার হয়তো ভালোর কাজেই আসবে বলে আমার মনে হচ্ছে। বাকিটা তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।